জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত ১-২ দিনে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে একটি নাম ভাইরাল হয়েছে, গুন্থার ফেলিঙ্গার। এই মুখ আর এই নাম হঠাৎ করে শিরোনামে উঠে এসেছে। কেউ কেউ আগে হয়তো তার নামই শোনেননি, কিন্তু টুইটার বা বর্তমানে এক্স, ফেসবুক থেকে শুরু করে সংবাদ মাধ্যম পর্যন্ত সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। কারণ তিনি একটি টুইট করেছিলেন যেখানে সরাসরি লিখেছিলেন, ভারত ভাঙার সময় এসেছে। ভাবুন, ১.৪ বিলিয়ন মানুষের দেশকে নিয়ে এমন উস্কানিমূলক কথা লিখলে সেটা যে ভাইরাল হবে, তাতে আর আশ্চর্য কি? কে এই গুন্থার ফেলিঙ্গার? প্রথমে সবাই ভেবেছিল তিনি ন্যাটোর কোনো বড় কর্মকর্তা, কারণ নিজের প্রোফাইলে তিনি লিখেছিলেন, প্রেসিডেন্ট অফ দ্য অস্ট্রিয়ান কমিটি ফর ন্যাটো, অর্থাৎ অস্ট্রিয়ার ন্যাটো কমিটির সভাপতি। শিরোনামটা বেশ বড়সড় শোনায়, তাই না? কিন্তু আসল সত্য একেবারেই অন্যরকম। ন্যাটোতে অস্ট্রিয়ান কমিটি ফর ন্যাটো বলে কোনো সরকারি পদ নেই। এটি আসলে একটি ছোট এনজিও ধরনের সংগঠন, যা ন্যাটোর সাথে আনুষ্ঠানিকভাবে যুক্তই নয়। মজার ব্যাপার হলো, অস্ট্রিয়া আসলে ন্যাটোর সদস্যও নয়। দেশটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ১৯৫৫ সাল থেকে। অর্থাৎ এই গুন্থার মূলত একজন স্বঘোষিত কর্মী, যার কাজ সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত দেওয়া। তিনি কোনো সরকারি পদে নেই, কোনো রাষ্ট্র বা ন্যাটোর অনুমোদিত নন। তবুও কেন এত হইচই? কারণ তিনি ন্যাটো নাম জুড়ে নিজেকে বড় করে দেখিয়েছেন, আর সাধারণ মানুষ ভেবেছে এটা হয়তো ন্যাটোর সরকারি অবস্থান। ভারত সরকার কি প্রতিক্রিয়া জানিয়েছে? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের জনগণের ক্ষোভ। অনেকেই তার পোস্টে রিপোর্ট করেছেন, সমালোচনা করেছেন। অবশেষে ভারত সরকার তার অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেয়। এটিই দেখায় ভারত এখন যে কোনো রকম বিভাজনমূলক প্রোপাগান্ডা বা ভুয়া খবরকে খুব সিরিয়াসলি নিচ্ছে। আগে হয়তো এসব উড়িয়ে দেওয়া হতো, কিন্তু এখন ভারত ডিজিটাল স্পেসে শক্ত অবস্থান নিচ্ছে। এখানে ইউরোপীয় দৃষ্টিকোণ কি? কিন্তু গুন্থারের এই ভুয়া পরিচয় এবং মন্তব্যকে ছাপিয়ে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সেটা হলো ইউরোপের প্রকৃত নীতি নির্ধারকেরা ভারতের ভূমিকাকে কিভাবে দেখছেন। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডা চ্যাম্বার্স প্রকাশ্যে বলেছেন, ভারত, চীন এবং রাশিয়া একসাথে নতুন এক শক্তির ব্লক গড়ে তুলছে। এটি শুধুমাত্র রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের লড়াই নয়, বরং ভবিষ্যতে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। এবং সত্যিই তো তাই। যদি আপনি চিন্তা করেন, রাশিয়ার কাছে রয়েছে প্রাকৃতিক সম্পদ ও সামরিক শক্তি, চীনের আছে উৎপাদন ক্ষমতা, প্রযুক্তি ও বিপুল অর্থনীতি, আর ভারতের আছে জনশক্তি, বিশাল বাজার আর উদ্ভাবনের সম্ভাবনা। এই তিনটি দেশ একসাথে হলে পশ্চিমাদের প্রভাব আসলেই হুমকির মুখে পড়তে পারে। এছাড়াও ১. ব্রিক্স সম্প্রসারণ। সম্প্রতি ব্রিক্সে নতুন দেশ যোগ দেবে বলছে, যেমন সৌদি আরব, ইরান, মিশর, ইথিওপিয়া। এটি দেখাচ্ছে ভারতের সাথে একত্রিত হয়ে এক নতুন গ্লোবাল সাউথ শক্তি তৈরি হচ্ছে। এমন পরিস্থিতি ইউরোপ আমেরিকার জন্য চিন্তার বিষয়। ২. ন্যাটো বনাম ভারত। আসলে ন্যাটোর সাথে ভারতের সরাসরি কোনো বিরোধ নেই। ভারত পশ্চিমাদের সঙ্গে সামরিকভাবে জড়িত নয়, তবে পশ্চিমাদের কৌশলগত মিত্র, যেমন কোয়াড, ইন্ডো প্যাসিফিক ইনিশিয়েটিভ হিসাবেও কাজ করছে। এখানে ভারতের নীতি খুব ব্যালেন্সড, পশ্চিমের সাথেও সম্পর্ক রাখছে, আবার রাশিয়ার সাথেও ঐতিহাসিক বন্ধুত্ব বজায় রাখছে। আসল সমস্যা কোথায়? গুন্থারের মতো মানুষজন আসলে তথ্য বিভ্রান্তি, ডিসইনফরমেশন তৈরি করে। তারা নিজেদের সাথে বড় পরিচয় জুড়ে জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ায়। যেমন এখানে লোকেরা ভেবেছিল ন্যাটো ভারতের বিরুদ্ধে, অথচ সত্যে কিছুই নেই। এমনকি পশ্চিমা গণমাধ্যমও অনেক সময় যাচাই না করেই এসব ছাপে, ফলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যায়। ভবিষ্যতের ঝুঁকি কি রয়েছে? ইউরোপের নেতারা প্রকাশ্যে না বললেও ভেতরে ভেতরে তারা শঙ্কিত যে ভারত ধীরে ধীরে রাশিয়া, চীনের রক্ষের সাথে মিশে যাচ্ছে। ভারতীয়দের বিরুদ্ধে বিদেশে বর্ণবাদী আচরণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রোপাগান্ডায় দেখানো হতে পারে ভারত রাশিয়াকে সমর্থন করছে। অনলাইনে ফেক প্রোফাইল, ভুয়া সংগঠনের নাম ব্যবহার করে আরও বিভাজনমূলক প্রচার চলতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। গুন্থারের মন্তব্য বাস্তবে কোনো গুরুত্ব বহন করে না। তিনি ন্যাটোর কর্মকর্তা নন, বরং একজন স্বঘোষিত কর্মী। কিন্তু এই ঘটনার মাধ্যমে একটি বড় শিক্ষা পাওয়া যায়। ডিজিটাল যুগে তথ্য বিভ্রান্তিই সবচেয়ে বড় অস্ত্র। তবে ভারতের ইতিহাস বলছে, বহিরাগত চাপ বা ষড়যন্ত্রে ভারতকে বিভক্ত করা যায়নি, ভবিষ্যতেও যাবে না।
ভারত ঐক্যবদ্ধ থাকবে, উন্নতির পথে এগিয়ে যাবে আর বিশ্ব রাজনীতিতে নিজের জায়গা তৈরি করবে। কমেন্ট বক্সে এ বিষয়ে আপনার মতামত জানাবেন।